ইন্ডাস্ট্রি বানাতে পারো না, বানায় তাদেরকে চাকরি দাও। একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায় তাদেরকে চাকরি দাও না পারলে, এখন কেন গার্মেন্টস মালিকদেরকে খুলতে হবে এইসব বন্ধ ইন্ডাস্ট্রি? আজকে যদি আমি ইন্ডাস্ট্রি বন্ধ করে দিই, এখানে 12,000 লোক কাজ করে, নট 12,000, 12 লক্ষ লোক জড়িত এটার সাথে। সাভারে, আশুলিয়াতে, গাজীপুরে 230 থেকে 240টা এই ধরনের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে মালিকরা। লক্ষ লক্ষ লোক শ্রমিক বেকার হয়ে গেছে। 13%, 14% আসে হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে। রেমিটেন্স আসার কারণে বাংলাদেশে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যে সম্মান দিয়েছে, এয়ারপোর্টে আলাদা তাদের বাসস্থান করেছে, যে তারা এসে রেস্ট করতে পারে, হোটেলের মতন করেছে, আত্মীয় স্বজন এসে থাকতে পারে, এয়ারপোর্টে তাদেরকে সার্ভিস দিতে হবে, এত ব্যবস্থা করেছে। যারা 84% বাংলাদেশে রেমিটেন্স আনে তাদের জন্য কি করেছে? আমি এটা জোর হাতে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে, আপনারা আমাদের জন্য কি করেছেন? যারা 84% রেমিটেন্স আনে বাংলাদেশে তাদের জন্য আপনারা কি করেছেন? গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন? আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় অ্যাটলিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে, যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কি করতে হবে দেখেন, মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে, বোনাস দিতে হবে, আবার মার্চ মাসের 50% বেতন দিতে হবে। একটা গার্মেন্টস মালিক কোত্থেকে পাবে এই তিনটা জিনিস এক মাসে? গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বোঝে, মুখটা চুপ থেকে কি করতেছে, গার্মেন্টস গুলো আরএমজি গুলো বন্ধ করে চলে যাচ্ছে। আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা যে ইন্ডাস্ট্রি গুলো বন্ধ করে চলে যাচ্ছেন, এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে? এই দেশের কর্মসংস্থানের অবস্থা কি হবে? এই শ্রমিক লিডাররা কয়েকজন মিলে এই দেশে চালাতে পারবে না? তারা একজন একটা ইন্ডাস্ট্রি করতে পারবে? কেন 240টা প্রজেক্ট বন্ধ করে চলেছেন? 240টা ফ্যাক্টরি না, 240টা গ্রুপ অফ কোম্পানি ইন্ডাস্ট্রি বন্ধ করে চলে গেছেন। লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছেন। এই লক্ষ লক্ষ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন আপনাদের ছিনতাই বেড়ে গেছে, সন্ত্রাসী বেড়ে গেছে। এই যদি আমার ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হয়ে যায়, এই 12,000 লোকের কত লোক এখানে সন্ত্রাসী হয়ে যাবে কল্পনা করতে পারবেন না। মানুষের জীবন চালাতে পারবে না, এখানে লুটপাট শুরু করবে, দিনে দুপুরে দেখা যাবে ডাকাতি শুরু করে দিতে। বিজিএমইতে কিছু লোক আছে তারাও লিড দেয়, এই লিড বন্ধ করতে হবে। বিজিএমইতে 98% যদি ভালো লোক থাকে, 2% লোক আছে এই শ্রমিক লিডারদের সাথে মিশে লিড দেওয়ার চেষ্টা করে, দলাদলি করার চেষ্টা করে। গার্মেন্টস কোনো রাজনীতির বস্তু না, এটা ইন্ডাস্ট্রি, এটা কোনো রাজনীতির খেলার মাঠ না। এখানে আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, ও আসবে, সে আসবে, এটা নিয়ে পলিটিক্স করবে, এটা কোনো রাজনীতির মাঠ না, এটা কর্মসংস্থান, এটা ইন্ডাস্ট্রি। এইটা বাঁচলে দেশ বাঁচবে, এইটা বাঁচলে আপনারা রাজনীতি করতে পারবেন। দেশে মানুষ থাকতে হবে। আপনারা কি মানুষ ছাড়া রাজনীতি করবেন? দেশে মানুষ দরকার নেই আপনাদের? সবাইকে বেকার করে রাজনীতি করবেন? মানে যত বেকার হবে তত আপনাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে, এটা চান আপনারা? এই দেশের ইন্ডাস্ট্রিগুলো ডে বাই ডে বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা জানেন ওই আন্দোলনে সাভারে, আশুলিয়াতে, গাজীপুরে 230 থেকে 240টা এই ধরনের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে মালিকরা। লক্ষ লক্ষ লোক শ্রমিক বেকার হয়ে গেছে। কিছুদিন আগে আমি শ্রমিক লিডারদেরকে বক্তৃতা দিতে শুনলাম যে বন্ধ ইন্ডাস্ট্রিগুলি খুলে দিতে হবে। আরে সে মালিক এখন কেন খুলে দিবে? এখন কেন গার্মেন্টস মালিকরা ইন্ডাস্ট্রি খুলে দিবে? তোমরা লিড দিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো, এখন খুলতে পারো না? একটা ইন্ডাস্ট্রি বানাতে পারো না? বানায় তাদেরকে চাকরি দাও। আমি অনন্ত জলিল এইটা না করে আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি যে না, বাংলাদেশে এই আরএমজি সেক্টর থাকতে হবে, না হলে এই দেশ চলার মতন কোনো ব্যবস্থা নাই, কোনো ধরনের ব্যবস্থা নাই। আপনি যে আজকে চাল কিনবেন, আমাদের দেশে যে চাল উৎপাদন হয়, গম উৎপাদন হয়, ডাল উৎপাদন হয়, সমস্ত কিছুর 50%-এর মতন ইম্পোর্ট করতে হয়। ভাত খাবেন কোত্থেকে? ভাতটা খাবেন কোত্থেকে? গার্মেন্টসের ভাই বোনেরা আপনারা বাজারে দিয়ে
বাজার থেকে চাল কিনবেন, কোত্থেকে পাবেন আপনারা? এই চালটা পাবেন কোথায় আপনারা? এই চালটা ইম্পোর্টার, আর এটা ডলার ছাড়া ইম্পোর্ট করা যাবে না। বাংলাদেশের টাকা আজকে কোন দেশ আপনার নিবে না, এটা রপ্তানি করতে, আমদানি করতে কাউকে আপনি টাকা দিলে নিবে না, ডলার দিতে হবে। তাহলে এই ডলার কোত্থেকে আসবে? আমাদের কৃষক ভাইরা আজকে ফসল ফলাবে, এই সার কোত্থেকে আসবে? এই দেশে সার কোত্থেকে আসবে? এই সার ইম্পোর্ট করে আনতে হবে, আর এই ইম্পোর্ট করতে হলে ডলার লাগবে। এই ডলার কারা ইম্পোর্ট, এই ডলার কারা বাংলাদেশে আনে? এটা আনে গার্মেন্টস মালিকরা আনে, আর হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা 14% আনে, আর 84% আনে গার্মেন্টস মালিকরা। দেশের ইন্ডাস্ট্রি বাঁচলে দেশ বাঁচবে। যেই দেশে ইন্ডাস্ট্রি নাই ওইটা ফকির দেশ। আমাদের দেশে পোর্ট আছে, আল্লাহ তাআলা দিয়েছেন, এটা মানুষের গড়া না। আমাদের দেশে পোর্ট আছেন, যেই দেশে পোর্ট থাকে সেই দেশে আমদানি রপ্তানি করতে পারে। আজকে নেপাল আরেকজনের ধারে ধার করে তারপরে চাল ডাল নিয়ে যাইতে হয় দেশে, পোর্ট নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়েছে এই সুযোগ থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। অগস্টের 12 তারিখের আগ পর্যন্ত আমাদের কোম্পানিতে আজ পর্যন্ত কোনোদিন আমরা আনরেস্ট কি চোখে দেখি নাই। এই কোম্পানিতে অনেক লোক আছে যে 28 বছর চাকরি করে এই প্রজেক্টে, 25 বছর, 26 বছর, 20 বছর, তো ম্যাক্সিমাম লোকের চাকরির বয়স এখানে। মানে এইটার আমি কোনো কারণ খুঁজে পাই নাই। পরে আমরা সিদ্ধান্ত নেই যেটার অবশ্যই পিছনে কোনো কারণ লুকিয়ে আছে, এই কারণটাকে অনুসন্ধান করতে আমি আমার ম্যানেজমেন্টকে বলি। আমার ম্যানেজমেন্ট থেকে আমাকে সন্ধ্যার সময় বলা হয় যে স্যার এটার কারণ আমরা খুঁজে পেয়েছি। এখানে যে শ্রমিক ফেডারেশন আছে, শ্রমিক ফেডারেশনের যে সভাপতি নাম হচ্ছে কবির হোসেন, এ মানুষকে আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে কিছুদিন আগে আমাদের ফ্যাক্টরির সামনে বসুন্ধরা গার্মেন্ট, এইটাতে সেম কাজ করেছে তারা, যে আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে এই ধরনের তাণ্ডব চালাচ্ছে বিনা কারণে। আপনারা কিছুদিন আগে গাজীপুরে দেখেছেন এক শ্রমিক নেতাকে অ্যারেস্ট করেছে সেনাবাহিনী। কোন কারণে অ্যারেস্ট করেছে আপনারা সবাই মিডিয়ার ভাইরা জানেন। এই ধরনের মানুষের কাছ থেকে অর্থের লেনদেনের কারণে তারা এই ধরনের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই ধরনের অরাজকতা চালাচ্ছে। এরা কি বুঝতেছে? সাধারণ শ্রমিকরা কি বুঝতেছে? এটা তাদেরকে ফ্রন্টে রেখে তারা টাকা কামাচ্ছে, তারা টাকা কামাচ্ছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, দেশের কর্মসংস্থানকে শেষ করে দিচ্ছে তারা। মুষ্টিমেয় কিছু লোক এই অর্থলোভী থাকাতে এই দেশে